ফার্স্ট অফ অল আমি 10 মিনিট লেটের জন্য একটু সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার কারণ আসলে 9টার যেই বুলেটিনটা মানে আমাদের হেডলাইন্স যাই সেটার জন্যই আসলে পেশাগত কাজের জন্যই ব্যস্ত ছিলাম। দ্যাটস ওয়াই 10 মিনিট ডিলে হয়েছে, যদিও 9টার সময় আমাদের এটা শুরু করার কথা ছিল। সো 10 মিনিট এই ডিলেটা আমার পেশাগত কারণেই হয়েছে। সো আপনাদের সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি দেখছি এখানে কিন্তু একটা মানে অনেকেই যুক্ত অনেক জায়গা থেকে। আমি যদি ভুল না করি সবচেয়ে এখন বোধহয় 49 পিপলস আর কানেক্টেড উইথ আস এবং সেই সেশনটি করছেন আমার সাথে। সো আমি বেসিক্যালি প্রফেশনাল একজন কমিউনিকেটর, মানে কমিউনিকেশনস নিয়ে কাজ করি মূলত, এবং তার পাশাপাশি আমি প্রেজেন্টেশন নিয়েও কাজ করি। আমার একটা স্কুল আছে, স্কুল অফ প্রেজেন্টেশন, এবং এর পাশাপাশি আমি আরো কিছু কর্পোরেট সেক্টরে কাজ করি এবং কনসালটেন্সির কাজ করে থাকি। আমার যাত্রা আমি শুরু করেছিলাম 2015 সালে 21 টেলিভিশনের মাধ্যমে, যখন আমি আসলে শিক্ষার্থী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি তখনই আমার যাত্রা শুরু করেছিলাম অ্যাজ এ নিউজ প্রেজেন্টার হিসেবে 21 টেলিভিশনে। তো সেখানে 7 বছর ছিলাম। 2022 থেকে 2024 পর্যন্ত আমি কাজ করেছি যমুনা টেলিভিশনে, এবং 2024 সালের 31শে ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে একটা নতুন চ্যানেল শুরু করে তারা, বিটিভি নিউজ। সেই বিটিভি নিউজের উদ্বোধনী নিউজটা দিয়ে আমি বাংলাদেশ টেলিভিশনে আমার এই সংবাদ উপস্থাপনার যাত্রা আসলে শুরু করি। সো সবকিছু মিলিয়ে আসলে আমি একটা কি বলবো, স্টার্ট আপ নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসি। তার কারণ নিজের কিছু সিগনেচার কিছু থাকবে এবং নিজে যে জিনিসটা পারি সেই জিনিসটাকে প্রোডাক্ট বা সার্ভিসে পরিণত করে সেল করতে পারি কিনা সেটা একটা মজার কাজ আমি করে থাকি। আর সেই উদ্যোগ হিসেবেই লাস্ট 3 মাস হলো আমার একটা নতুন স্টার্ট আপ নিয়ে আমি কাজ করছি। সেটার নাম সংক্ষেপে নাম হচ্ছে এসওপি। যদি আমরা অ্যাব্রিভিয়েশন করি তাহলে হচ্ছে স্কুল অফ প্রেজেন্টেশন, যেটা কিনা আসলে কমিউনিকেশনস, নিউজ প্রেজেন্টেশন এবং জার্নালিজম মানে রিপোর্টিং, এইটার বেসিক ট্রেনিংটা, প্রফেশনাল ট্রেনিংটা আমরা আসলে দিয়ে থাকি। সো ইয়েস বিডিকে ধন্যবাদ জানাই আজকে এরকম একটা সেশনে অনলাইনে আমাকে যুক্ত করার জন্য। আমি যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করব, আর সেই সাথে আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু আপনারা প্রশ্নের মাধ্যমে আমার থেকে জানার চেষ্টা করতে পারে, এবং আমিও আপনাদের মাধ্যমে শিখব। এইটা মনে করার কিছু নেই যে আমি আসলে সব জানি, আপনারা আমার কাছ থেকে সব অ্যান্সার পাবেন। আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই জানার জায়গাটা আসলে আমাকে যদি আপনারা প্রশ্ন করেন সেটি আমি আসলে নিতে চাই। তার আগে একটু জানিয়ে থাকি, বাংলাদেশে অনেক প্রফেশন আছে। একটা প্রফেশন, যে প্রফেশনটা বলে তো বাংলাদেশের সময় মতো কোন জিনিসটা যায়, একেবারে পারফেক্ট টাইমে যাবে। কেউ একজন একটু রেসপন্স করবেন। এখন আমি দেখছি 51 পিপলস আর দেয়ার। I think in news. বাংলাদেশে একটা জিনিস কোনো ডিলে হওয়ার I think news, sir. এক্স্যাক্টলি নিউজ। সো এইটা একেবারেই টাইম মতো যায়। আপনি যদি অন্য কোনো প্রফেশনে থাকেন, যেরকম আমি আমার অফিস শেষ করে এই রাত 8টার নিউজটা ধরেছি, রাইট? সো এই 8টার নিউজটা 8টাতেই যাবে, 8টা 1-এ যাওয়ার কোনো সুযোগ নাই। সো এই যে এই ঢাকা শহর একটা অজুহাতের শহর, এখানে প্রতিবাদ বলেন, আজকে বৃষ্টি আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সবকিছু কিন্তু থাকে। তো এই সবকিছু উতরে আপনাকে সময় মতো এই কাজটা করতে হয়। একজন সংবাদ উপস্থাপনায় যারা যুক্ত আছেন, একটা নিউজের টাইম যখন থাকে তার নিউজের মিনিমাম 2 আওয়ার্স আগে তাকে স্টেশনে থাকতে হয়। এই কারণে আমি বাংলাদেশের এই যারা রিপোর্টার আছেন বা সংবাদ উপস্থাপনা করেন, জার্নালিজমের সাথে যুক্ত আছেন, সবাইকে আসলে ধন্যবাদ জানাই যে এই শহরে এরকম একটা অজুহাতের শহরে আমরা থাকি, যেখানে জ্যাম আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, মানব সৃষ্ট দুর্যোগ আছে। এই সব দুর্যোগকে মানে কি বলবো, উতরে তারা সময় মতো গিয়ে আসলে নিউজ পড়ে। আপনি অন্য কোনো প্রফেশনে, যেমন আমার অফিসে যেতে যদি 15 মিনিট লেট হয়, সেটা কিন্তু ম্যানেজেবল কোনো না কোনো ভাবে। আমার এমপ্লয়ি বলেন, আমার কলিগ বলেন, আমি বললে হয়তো বা ম্যানেজ করতে পারবে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আপনি যখন সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে থাকবেন তখন কিন্তু আপনার 1 মিনিট লেট করার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন টাইম সেটটা? আপনারা যারা সকাল 7টায় কাউকে নিউজ পড়তে দেখেন, এই সকাল 7টায় যিনি নিউজ পড়েন তার কিন্তু মিনিমাম রাতে 4টার দিকে ঘুম থেকে উঠতে হইছে, 4টা 4:30টায়। 5টার দিকে হয়তো বা তার অফিসের যে গাড়ি আছে সেই গাড়ি তাকে নিতে আসে,
6টার মধ্যে তিনি অফিসে থাকেন। তারপরে মেকআপ থেকে শুরু করে অন্যান্য প্রিপারেশন নিয়ে তিনি 7টার সময় হট সিটে বসেন। সো এই যে 4টার সময় আমার শিওর এখানে যে 51 জনের মতো আছেন, এখানে অনেকেই আছেন ভোর 4টায় ঘুমোতে যান। সো এই যে ভোর 4টায় একজন তার পেশাগত কাজে বাড়ি থেকে বের হয় এবং তারপরে দেখা যাচ্ছে আমাদের অনেক সংবাদ উপস্থাপক আছেন যারা শুধুমাত্র সংবাদ উপস্থাপনা করেন না, তারা কিন্তু বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন। মূলত ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাদের সংবাদ উপস্থাপনায় যুক্ত আছেন। আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই আমার নিজ থেকেই, এটা অ্যানালাইসিস। সেটা হলো, অনেকেই ভেবে থাকেন যে জার্নালিজমে আসার জন্য বা সংবাদ উপস্থাপনায় যদি কেউ আসতে চায় তাহলে তাকে বোধহয় বাধ্যতামূলকভাবে সাংবাদিকতায় পড়াশোনা করতে হবে। সো এই বিষয়টা একেবারে একটা মিথ। তার কারণ আমাদের বাংলাদেশে আমার এই 3টা চ্যানেলে কাজ করা এবং মিডিয়া কলিগস যারা আছেন অনেকেই আসলে জার্নালিজমে পড়াশোনা করেননি। তবে এই কথা সত্য, যারা আসলে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করবেন তারা একটু হলেও এগিয়ে থাকবেন, তার কোনো সংশ্লিষ্ট বিষয়ে তার আসলে জ্ঞান আছে। সো আমি বলবো আপনারা এখানে অনেকেই আছেন অনেক ডিসিপ্লিনের, বা অনেকেই পেশাজীবী আছেন, অন্য কোনো কাজ করছেন। তো তারা হয়তোবা তার সুপ্ত প্রতিভা আছে যে সে কোনোভাবে আসলে শুদ্ধভাবে কথা বলতে পারে, তার হয়তোবা ইচ্ছা আছে প্রেজেন্টেশন করার, কিন্তু এটা তিনি পারেন না শুধুমাত্র তার সময়কে ম্যানেজ না করার কারণে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলবেন, একটু আপনাদের কোশ্চেন শুনি। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে যে কেউ কোশ্চেন করতে পারেন। স্যার অনেকেই হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন। আমার মনে হয় যে হ্যান্ড রেজ যিনি করেছেন এক এক করে বললে আমি একটু শুনতে পাবো। সবার কোশ্চেন তো আর নিতে পারবো না, দু একজনের কোশ্চেন একটু শুনি। জি, যারা স্যার, আসসালামু হ্যান্ড রেজ আলাইকুম। করেছেন 2-1 মিনিটের জন্য স্যারকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। স্যার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। স্যার, আমি নিউজ প্রেজেন্টার করতে চাই, কিন্তু আমি ধরেন এই ধরনের নিউজে কালেক্ট করা, মানে মাঠ কর্মী যে সকল বিষয়গুলো আছে, মানে অনেক জেলায় জেলায় যে নিউজ বলা, এগুলা করতে চাই না, কিন্তু আপনার মতো যে টিভির সামনে বসে নিউজ প্রেজেন্ট করতে চাই। আমি আমি একটা ভিডিও করছি মানে ইউটিউবের জন্য, যেখানে আমি একটা নিউজ প্রেজেন্ট করছি, মানে একটা প্রতিবেদন তুলে ধরছি আর কি। আমি নিজেই ওটা ভয়েস দিছি, এডিট করছি এবং ওইটা ইউটিউবে ছাড়ছি। জি স্যার, আমার কোশ্চেন ছিল এটাই। এটা প্রশ্ন না তো, আপনি তো তথ্য দিয়েছেন। তো আপনাকে তথ্য আর প্রশ্নের মধ্যে তো তফাৎ বুঝতে হবে। ফার্স্ট অফ অল আপনি প্রথম বলেছেন আমি নিউজ কি মানে স্যার, এই যে কালেক্ট করতে চায় না আর কি, মানে জেলায় জেলায় গিয়ে যেগুলো হয় ওটা না, আপনার মতো টিভির সামনে বসে যে প্রেজেন্ট করে এইটা। এখন আমার পক্ষে কি মানে এটা সম্ভব, নাকি আমাকে সব জায়গা থেকে নিউজ কালেক্ট করতে হবে? না, আপনার পক্ষে কোনটা সম্ভব সেটা তো আসলে মানে উপরওয়ালা এটা তৈরি করে রাখছে। আপনার চেষ্টা আসলে কোনটা আছে সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে? আর ইউটিউবে ছাড়ছি, এইটা এই শব্দগুলা মানে অফ করে দিতে হবে। ইউটিউবে কি কিছু ছাড়া যায়? আমরা অনেকেই বলি প্রচলিত অর্থে ফেসবুকে ছবি ছাড়ছি, ইউটিউবে ভিডিও ছাড়ছি। সো এটাকে বলতে হয় পোস্ট করেছে। সো এই যে আপনার মানে একেবারে ঘর থেকে, মানে শুরু থেকেই আপনার কথা বলা, যেটা যেই শব্দটা আমি বলবো, যে বাক্য আমি ব্যবহার করব, সেই বাক্যটা আমি প্রমিত উচ্চারণের মাধ্যমে করব, একেবারে সঠিক প্রমিত উচ্চারণ। মানে কেন গণমাধ্যমে প্রমিত উচ্চারণ কেন প্রয়োজন বলেন তো? যেন প্রমিত, স্যার সবাই বুঝতে পারে। এক্স্যাক্টলি, প্রমিত উচ্চারণ। দেখেন, এটাকে বলা হয় গণমাধ্যম। ওকে, গণমাধ্যমের ভূমিকা কি? ডানো না বামো না, তিনি হচ্ছে গণ। তো এইখানে যদি আপনি আসলে আঞ্চলিকতায় কথা বলেন, মনে করেন যে আমরা কেউ চট্টগ্রামের ভাষায় একটা তথ্য কেউ কাউকে দিল, তো এই চট্টগ্রামের ভাষায় যে তথ্যটা দিল, এই তথ্যটা হয়তোবা সিলেটের কেউ বুঝবে না। বুঝবে? বুঝবে না। না স্যার। আচ্ছা, সিলেটের কেউ বুঝবে না বা নোয়াখালীর কেউ বুঝবে না, কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য এটা আবার কি, বোঝা খুবই সহজ, রাইট? জি কিন্তু স্যার। আপনি গণমাধ্যমে কাজ করছেন, গণমাধ্যমে কেন প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ প্রয়োজন? তার একটা কারণ হচ্ছে, আপনি যখন গণমাধ্যমে কাজ করছেন তার মানে আমি যে নিউজটা প্রেজেন্ট করছি এটা কোনো অঞ্চলের, এই নিউজটা কোনো অঞ্চলের হতে পারে, কিন্তু ওই অঞ্চলের নিউজটা সারা দেশের মানুষ যাতে বুঝতে পারে। আমি যদি চিটাগাং এক্সেন্টে ওই নিউজটা প্রেজেন্ট করি, তাহলে চিটাগাং এর মানুষ শুধু বুঝতে পারবে, মানে আঞ্চলিক নিউজ হিসেবে এটা ওকে। বাট আমি তো সারা দেশের মানুষের জন্য কি করছি,
নিউজ প্রেজেন্ট করছি, মানে গণমাধ্যমে বসে কাজ করছি, গণমাধ্যম কর্মীরা। তো তার উচ্চারণ, তার লিখার ধরন এমন হওয়া প্রয়োজন যে একেবারে ম্যাস পিপুল থেকে শুরু করে সবাই যাতে তার উচ্চারণ, তার লিখনি, তার সবকিছু আসলে বুঝতে পারে। এই কারণে একটা প্রমিত উচ্চারণ, একটা মধ্য উচ্চারণ, এমন একটা উচ্চারণ আমাদের ব্যবহার করতে হবে যে উচ্চারণ সবাই বুঝে। সিলেটের মানুষও বুঝবে, চট্টগ্রামের মানুষও বুঝবে, নোয়াখালীর মানুষও বুঝবে। বুঝতে পেরেছেন কেন প্রমিত উচ্চারণ গণমাধ্যমে প্রয়োজন? এই উত্তর আই থিঙ্ক সো আপনারা পেয়ে গেছেন। আবার যদি আপনি কোনো আঞ্চলিক টেলিভিশন নিয়ে কাজ করেন বা আঞ্চলিক গণমাধ্যম নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন সেখানকার আঞ্চলিক যেই ভাষা আছে সেটা ব্যবহার করলে কিন্তু ওই অঞ্চলের মানুষের সাথে আপনার কানেক্টিভিটি আরো বেশি কি তৈরি হবে। বুঝতে পেরেছেন? ওকে, তারপর হ্যান্ডস আপ করে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো যে আমি যখন তথ্য বা খবর উপস্থাপন করব তখন কি আমার মেকআপ করা বাধ্যতামূলক? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো বাই অকারেন্স আমার যদি কোনো একটা ওয়ার্ড মিস যায় বা ভুলে মানে আমার যদি ভুল হয় তাহলে কি আমার চাকরিটা কি চলে যাবে নাকি থাকবে? শুধু এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ। একটা জিনিস, নিউজ প্রেজেন্টেশনে দেয়ার ইজ নো সেকেন্ড চান্স, ইটস এ লাইভ পারফরমেন্স। আমাদের তো পারফর্মিং অনেক আর্টস আছে না? আপনি যদি টেলিভিশনে নাটক করেন বা একটা সিনেমা নাটক করতে গেছেন, অভিনয় করতে গেলেন, তো অভিনয় করতে গেলে একটা শট আপনি 10 বার দিতে পারবেন, ওখান থেকে যে কোনো একটা যেটা ফাইনাল হবে সেটা রেখে দিবে। বাট নিউজ প্রেজেন্টেশন ইজ লাইভ প্রেজেন্টেশন। এখন আপনার সাথে আমি যেভাবে কথা বলছি এভাবেই কিন্তু সংবাদ উপস্থাপন আমরা করে থাকি। এটা কোনো রেকর্ডেড অপশন না, দেয়ার ইজ নো সেকেন্ড চান্স। সো আপনাকে ওইভাবে কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্ট হতে হবে যে লাইভে আপনি যখন কোনো তথ্য উপস্থাপন করবেন তখন আপনার দ্বারা কোনো ভুল হবে না। আপনার দ্বারা ভুল হলেও সেই ভুলটাকে আপনি স্ক্রিনে কত সুন্দর করে উতরে যান সেই ক্যাপাবিলিটি আপনার যাতে থাকে। আর আরেকটা জিনিস আপনি বলেছেন সেটা হলো মেকআপ করা বাধ্যতামূলক কিনা। আমার কিন্তু মেকআপ এখন করা। সো সো এই মেকআপ করাটা বাধ্যতামূলক কেন সেটাও আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিই। এই দেখেন আমি এখন যেখানে বসে আছি, এই দেখেন কত লাইট দেখতে পাচ্ছেন সবাই? দেখেছেন? তো এই লাইট, এত লাইট, এখানে আমার যে এখানে একটা পিম্পল থাকবে বা এখানে ন্যানো পর্যায়ের যদি কোনো দাগ থাকে সেই দাগটা বোঝা যাবে। সো ওই দাগটা মেকআপ কেন বলি? মেকআপ বলতে আমার কোনো কিছু বিচ্যুতি আছে সেটাকে আমরা কি করতেছি? মেকআপ করে দিচ্ছি। সো মেকআপ করা আসলে সবার ক্ষেত্রে, আপনি যদি এমন হন যে আপনার আসলে মেকআপ দরকার নাই, আপনি এতটা অপরূপ সুন্দর বা সুন্দরী, তো সেক্ষেত্রে হয়তো আপনার মেকআপ দরকার নাই। কিন্তু মেকআপ করাটা আসলেই একটা, মানে আপনি যেহেতু একটা পারফর্মিং আর্টসে কাজ করছেন, সো পারফর্মিং আর্টসে আপনি যেহেতু ভিজুয়াল মিডিয়াতে কাজ করছেন, তো ভিজুয়ালি আপনাকে দেখতে কতটা সুন্দর বা পারফেক্ট দেখানো যায় সেই ব্যাপারটার জন্য মেকআপটা প্রয়োজনীয়। তারপর আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পাবলিক স্পিকিং এর ব্যাপারটা বলতে চাচ্ছি। এমন অনেক সময় আছে আমি কথা বলতে গেলে মানে হাত পা কাঁপে বা ঠান্ডা হয়ে যায় বা শুরু করতেছি ঠিক মতো মাঝখানে গিয়ে আমি আর কি নার্ভাস বেশি হয়ে যাই। এইটা আমি কিভাবে কন্ট্রোল করব? ওকে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, আপনি খুব স্বাভাবিক। আপনি যে স্বাভাবিক বা বেঁচে আছেন বা কথা বলতে পারেন, এইটার একটা প্রমাণ হলো যে আপনার হাত পা কাঁপে। ওকে, সো আমি যখন লাইভ প্রেজেন্টেশন করি, এই যে যখন স্টিং আপনারা দেখবেন আমাদের নিউজ শুরু হবার 10 সেকেন্ড আগে একটা কাউন্টডাউন দেয় না, 10, 9, 8 এরকম করে করে কাউন্টডাউন দেয়। এই কাউন্টডাউনটা যখন চলে তখন আমার জি ভেতরে কি হয়, আমার মধ্যে একটা কম্পন তৈরি হয়, একটা কাঁপুনি থাকে, ঠিক আছে? বাট ফ্যাক্ট ইজ দ্যাট যেহেতু আমি অনেক বছর আসলে সংবাদ উপস্থাপনার সাথে যুক্ত, আমার যে নার্ভাসনেসটা, এই নার্ভাসনেসটা আমি কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। তার কারণ আমি এটাকে অনুশীলন করেছি। আমি এটাকে কন্ট্রোল করে যাতে এটা স্ক্রিনে না বোঝা যায় সেটার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? সো আপনারও আসলে এই যে হাত পা কাঁপবে না, হাত পা কাঁপাটা খুবই স্বাভাবিক। আর হাত পা কাঁপবে না এটা যদি আপনি ভেবে নেন সেটা খুবই অস্বাভাবিক। হাত পা আপনার কাঁপবেই, কিন্তু এই কাঁপুনিটা আপনি কতটা কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন। এটা কন্ট্রোলের জন্য আপনার যেটা করতে হবে যে আপনি একটা টপিকসে যদি কথা বলেন, ওই টপিকে আপনাকে ইনফরমেশন জানতে হবে। কথা বলা কি? পাবলিক স্পিকিং কি? পাবলিক স্পিকিং হচ্ছে আমার কাছে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমি আরেকজনকে জানাবো, রাইট? এটাই তো।
কিন্তু জি স্যার। আপনার কাছে যদি তথ্য না থাকে তাহলে আপনি কি জানাবেন? আপনি তখন আর কোনো কিছু কিন্তু জানাতে পারবেন না। তখন আপনি কিছু শব্দ, কিছু বাক্য বলার পরে আপনি দেখবেন বলবেন উ, আ, আ, এ অনেক, অনেক গেস্টার পোস্টার আমরা করে থাকি না? সো এর মানে কি? এর মানে হচ্ছে আপনার কাছে তথ্য নাই। এই কারণে আমি বলব আপনারা নিয়মিত পত্রিকা পড়বেন। নিয়মিত পত্রিকা পড়ে আপনি তথ্য সমৃদ্ধ হবেন। আপনি পাবলিক স্পিকিং এর আগে আপনি অবশ্যই একটা কি বলবো? নিজের মনের মধ্যে একটা নোট করে নিবেন। যে আমি এই বিষয়ে আসলে কথা বলবো। আপনি যদি এই নোট ডাউনটা করতে পারেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে আসলে উপস্থাপন করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা আপনার হবে না। এক্ষেত্রে আমি সবসময় বলি প্রত্যেককেই যে জিনিসটা বলি সেটা হলো আপনাকে অবশ্যই তথ্য জানতে হবে। আপনি যখন তথ্য জানবেন, আমারও কি কাজ? তথ্যই কিন্তু আমি আপনাদেরকে জানাই। এখনো যার জানাচ্ছি এটা কিন্তু তথ্যই। সো তথ্য আপনি যত জানবেন, তত আপনার পাবলিক স্পিকিং কি হবে? সহজ হবে। আপনি যদি এখন এই ডেঙ্গু নিয়ে কথা বলেন, তো ডেঙ্গুতে প্রায় এই যে আজকে ২ জন মারা গেছে। তো ৭১৫ জন হচ্ছে আপনার কি হয়েছে? ভর্তি হয়েছে এ পর্যন্ত। তো এই বছরে প্রায় আরো কত সংখ্যাটা ঠিক আমি বলতে পারছি না। ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। তাহলে আপনি এই যে ডেঙ্গু সম্পর্কে আপনাকে জানতে হবে ডেঙ্গু আসলে কিভাবে ছড়ায়, এই মারা গিয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সো এই তথ্যগুলা যখন আপনি জানবেন, তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবেন। আর এই হাতের কাঁপুনি, এই কাঁপুনি যখন আপনার হবে, আপনি যখন তথ্য আসলে জানবেন, তখন আপনার এই কাঁপুনি আস্তে, আস্তে কি হবে? কমে আসবে। আপনার কাছে সবসময় রাখবেন যে আমি যেই তথ্য জানি, এই তথ্যটা আমি আরেকজনকে জানাবো। এ কারণে আপনার যে প্র্যাকটিসটা করতে হবে, আপনারা এই যে গ্রুপে যতজন আছেন, প্রত্যেকেই আপনারা পেয়ার হয়ে যান বা ৪-৫ জনের একটা টিম হয়ে যান বা এই টিম নিয়ে আজকে মনে করেন এই ৫৮ জন বা ৬০ জন আপনারা আজকে মনে করেন আগামী আপনাদের যে সংসদীয় আসন আছে সেই সংসদীয় আসন সম্পর্কে আপনারা কথা বলবেন। এই আসনের আয়তন কত জনগণ আছে, ভোটার সংখ্যা কত, নারী ভোটার সংখ্যা কত, পুরুষ ভোটার সংখ্যা কত। সো এভাবে করে আসলে আপনারা নিজের মধ্যে কথা বলার প্র্যাকটিস যখন শুরু করবেন, তখন আস্তে, আস্তে এটা সহজ হয়ে যাবে। তারপর স্যার, আমাদের মাঝখানে স্যার কি বলে এটাকে, স্যার কন্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি স্যার ডেলিভারিটা গুরুত্বপূর্ণ, এবং এটা কেন? মানে আমরা প্রেজেন্টেশন দিব। ডেফিনেটলি কন্টেন্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট ডেলিভারি দুইটাই ইম্পর্টেন্ট। আপনি কোনোটা বাদ দিতে পারবেন না। একটা ভালো কন্টেন্টের লিঙ্ক পার্ট যদি আমার ডেলিভারি খারাপ হয়, সেক্ষেত্রে ওই কন্টেন্ট যে এত এমফাসাইজ দিয়ে একজন রিপোর্টার বানিয়েছে, তো সেটা আসলে কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। আবার যদি একটা ভালো কন্টেন্টের ডেলিভারি আবার ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভালো কন্টেন্টটা মানুষের কাছে আরো ভালোভাবে কি হবে? পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? তার কারণ একটা টেলিভিশনে মিনিমাম যদি ধরেন আপনার ২০০ মানুষ কাজ করে। এখন এই ২০০ মানুষ যে সারাদিন কাজ করেছে, আপনাকে এই যে আমি রাত ৮টার নিউজ পড়েছি। এখন এই যে সারাদিন আমাদের রিপোর্টাররা বিভিন্ন জায়গায় গিয়েছে না? বিভিন্ন জায়গায় গিয়ে কি করেছে? তথ্য সংগ্রহ করেছে। ওখান থেকে ওই তথ্যগুলা স্ক্রিপ্টিং করেছে। তারপরে এডিট করেছে। এডিট করে একটা প্যাকেজ বানিয়েছে। এখন আমি যদি ওই লিঙ্ক পার্টটা মানে আমার দায়িত্ব যেটা, ওই লিঙ্ক পার্টটা যদি আমি এখন ভুলভাল করে দিই, তাহলে কিন্তু এই যে ২০০ মানুষ কাজ করলো, এই কাজটা একেবারে কি হলো? বৃথা চলে গেল। সো কন্টেন্টও ইম্পর্টেন্ট, সেই সাথে এই কন্টেন্টের প্রেজেন্টেশনও ইম্পর্টেন্ট। তারপর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গণমাধ্যম জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু স্যার এই যে এই সাংবাদিকতার জায়গা থেকে মানে তারা যখন সাংবাদিকগণ এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয় বা নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়, সেক্ষেত্রে যে রাষ্ট্র যে তাদের পক্ষে যে একটা আইন তৈরি করবে, এক্ষেত্রে রাষ্ট্র কোনো সহযোগিতা করে না কেন? আচ্ছা, এইটা একেবারেই যেহেতু আপনার কি বলবো প্রাতিষ্ঠানিক কিছু পর্যায়ে আসলে রয়েছে। একেক প্রতিষ্ঠানে একেক নিয়ম। আপনার বাসায় আজকে আপনি কি দিয়ে ভাত খাবেন সেটা কিন্তু আমি জানি না। আমি জানি? জানি না। আজকে রাতে আপনি কি বাসায় খাবেন না বাইরে খাবেন বা তরকারি কি দিয়ে খাবেন সেটা আপনার পরিবার বা আপনার পরিবারের যারা হর্তাকর্তা তারাই কিন্তু নির্ধারণ করে। সো এরকমভাবে প্রত্যেকটা চ্যানেল বা গণমাধ্যম এখানেও কর্তা ব্যক্তিরা আছেন। সো তারা সেটা আসলে নির্ধারণ করবেন। গণমাধ্যম সংস্কার পরিষদ রয়েছে। সেই সাথে গণমাধ্যমের
আসলে এই যে সাংবাদিকরা কোনোভাবে বাধার সম্মুখীন হলে কি কি করণীয় আসলে আছে, সেই করণীয় বিষয়ে কিন্তু কাজ আসলে চলছে। সো এ বিষয়ে আসলে আজকে আমাদের আলোচনা না, তারপর আমি বললাম যে আসলে কর্তা ব্যক্তিরাই সেই বিষয়টি, আসলে কর্তৃপক্ষ যারা আছেন তারাই বিষয়টি নিয়ন্ত্রণ এবং দেখভাল করে থাকেন। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আই থিঙ্ক স্যার আর কারো এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন নেই, আপনি আপনার সেশনটি পরিচালনা করতে পারেন স্যার। ওকে, আমাদের পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের কোন মানুষটাকে, সারাদিন তো আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় না? অবশ্যই হয়, একটা দুইটা মানুষের সাথে না, অনেক মানুষের সাথে আমাদের সারাদিন দেখা হয়, কথা হয়। কিন্তু আপনি দেখবেন আপনি কোন মানুষটাকে মনে রাখেন, আপনি সেই মানুষটাকেই মনে রাখেন যে মানুষটার কথা বলার ধরন, ব্যক্তিত্ব, পোশাক আশাক ঠিক অন্যান্যদের থেকে আলাদা। ঠিক আছে? সো ওই মানুষটাকে যেহেতু আপনি মনে রাখেন, তাহলে মনে রাখার মতো একটা মানুষকে যখন আপনি মনে রাখবেন, তার মানে টোটাল ওই মানুষটার, আমরা প্রেজেন্টেশন বলতে শুধুমাত্র বুঝিয়ে হয়তো বা সংবাদ উপস্থাপনা করা, নো। প্রেজেন্টেশন আপনি আপনার ব্যক্তিগত জীবনেও প্রতিদিন প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনি কোথাও দাওয়াত খেতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিক করেন আজকে ওই দাওয়াতে আমি কি পরে যাব, আমি ওখানে আসলে কি কালারের ড্রেস পরে যাব। সো এরকম ব্যাপারগুলা ঘটে না? আপনি দেখবেন কেউ যদি, আপনি যদি মনে করেন আপনি সাপোজ মিলাদে যাবেন, কারো মিলাদে যাবেন, সো মিলাদে যখন যাবেন তখন কি আপনি খুব কি বলবো, শেরওয়ানি টাইপের কিছু পরে যাবেন? নিশ্চয়ই না। কেন যাবেন না? তার কারণ আপনার ওই সেন্সটা কিন্তু, প্রেজেন্টেশন সেন্সটা কিন্তু আপনার মধ্যে আছে। আমরা এভাবে করে সবভাবেই আসলে কি করতে পারবো, নিজেদেরকে অনেকভাবেই সংরক্ষণ এবং নিজের যে প্রেজেন্টেশন স্কিল, শুধুমাত্র কথা বলা না, আমার পোশাক আশাক, আমার ড্রেসের চয়েস, সবকিছুই আমার প্রেজেন্টেশনের অংশ। আপনি যদি খেয়াল করেন যে আপনি কোনোভাবে কথা বলছেন, কিন্তু আপনার কথা বলার সময় যে আপনার যে আঞ্চলিকতা, সেই আঞ্চলিকতা আপনার সবসময় আছে। এই আঞ্চলিকতা আপনি কি করবেন? সবচেয়ে বড় আমাদের প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা যেটা, সেটা কি? আঞ্চলিকতা। আমরা কথা বলতে চাই, কিন্তু কথা বললে দেখবেন অনেক স্কুল বা অনেক অফিসে আপনি দেখবেন যে এই অফিসে আমরা অনেককেই দেখি যে তারা তাদের পরিচয়, তাদের অনেক হাই অফিসিয়াস তারা, কিন্তু তাদের নাম মানুষ জানে না। কিন্তু তাদের নাম জানে না, তাদের পদবিও অনেক বড়, কিন্তু সে পদবি এবং নাম কিছুই জানে না। তারা কিভাবে পরিচিত জানেন? তাদেরকে বলে হচ্ছে অনেক অফিসে নোয়াখাল্লা ম্যাডাম, বরিশাল্লা স্যার। কেন বলেন তো? এটা কেন বলে? একজন বলেন শুধুমাত্র। তাদের কারণ কথা তাদের এক্স্যাক্টলি, তাদের আঞ্চলিকতা। খুব সহজভাবে এই যে সবাই বুঝে গেছেন, তাদের আঞ্চলিকতা। তার কারণ তার যে পদ পদবি আছে, তার যে মনে করেন বিসিএস ক্যাডার হতে পারে সে, তো সে তার এই পদ পদবি যত পদমর্যাদা আছে সবকিছুকে কি করেছেন, উতরে গেছেন তার আঞ্চলিকতা দিয়ে। তার কারণ সে তার আঞ্চলিকতাকে কোনোভাবেই কি করেনি, কাটাতে পারেনি। সো এই যে প্রথমত আপনি যদি অন্য কারোর সাথে কথা বলতে চান, পাবলিক স্পিকিং করতে চান, আরেকজনকে কোনো তথ্য বোঝাতে চান, প্রথম যে কাজটি আপনার করতে হবে সেটা হলো আপনাকে প্রমিত উচ্চারণে কথা বলতে হবে। আর যে আপনার আঞ্চলিকতা আছে, আঞ্চলিকতা একেবারেই কি ঝেড়ে ফেলতে হবে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আঞ্চলিকতায় আপনি কথা বলতে পারেন, বিষয়টা কোট করেন, আমি কোট করে কথা বলছি, আঞ্চলিকতায় আপনি কথা বলতে পারেন, এইটা আপনার একটা যোগ্যতা। ওকে? কিন্তু আপনি আঞ্চলিকতার পাশাপাশি প্রমিত উচ্চারণে কথা বলতে পারেন, এইটা আপনার একটা কি দক্ষতা। দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে যোগ্যতা আর একটা কি দক্ষতা। সো যোগ্যতা কাকে বলে? যোগ্যতা অনেক সময় আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, রাইট? আবার দক্ষতা কিন্তু আপনি জন্মগতভাবে পান না। দক্ষতা আর যোগ্যতার মধ্যে পার্থক্য হলো, যোগ্যতা অনেকেই জন্মগতভাবে পেয়ে থাকি, আর দক্ষতা সঠিক অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হয়। বুঝতে পেরেছেন? সঠিক অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হয়। একটা কথাই বলি, সেটা হলো আপনি আঞ্চলিকতায় কথা বলতে পারেন, এইটা আপনার যোগ্যতা, এটা আপনি জন্মগতভাবে পেয়েছেন, তাই আপনার এটা যোগ্যতা। কিন্তু এর পাশাপাশি আপনি প্রমিত উচ্চারণে কথা বলতে পারেন, সেটা আপনার
দক্ষতা। আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো অনেকেই আছেন যারা একেবারে নোয়াখালী থেকে এসছেন, চিরং থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, কিন্তু তারা সংবাদ উপস্থাপনা করছেন, পাবলিক স্পিকিং করছেন। আপনি কোনো দিন বলতে পারবেন না তারা কোন অঞ্চল থেকে এসেছে। সো আপনারা যে অঞ্চলেরই হয়ে থাকেন না কেন, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আঞ্চলিকতায় কথা বলবেন, কিন্তু আঞ্চলিকতার পাশাপাশি আপনার আজকে থেকে এই ক্লাসের পর থেকে আপনার প্রথম ব্যাপারটাই থাকবে যে আমি যতখানি অন্যের সাথে কথা বলবো সেই কথাটা প্রমিত উচ্চারণে আমি কি করব। ওকে, তাহলে এখন যেটা বলছি যে আপনাকে আজকে প্রথমেই যেটা করতে হবে সেটা আঞ্চলিকতা আপনাকে কাটিয়ে ফেলতে হবে। একটু আগে একজন কোশ্চেন করেছেন হাত পা কাঁপে, সেই হাত পা কাঁপুনি আসলে কিভাবে আপনি মানে বাদ যাবে আপনার, সেটার একটাই কারণ, আপনাকে তথ্য জানতে হবে। আপনি যখন কোন টপিক নিয়ে আপনি কথা বলবেন সেই টপিকের তথ্য যখন আপনি জানবেন, সেই টপিক সংশ্লিষ্ট অনেক ইনফরমেশন যখন আপনি জানবেন, তখন আপনি দেখবেন আপনার এই হাত পা কাঁপবে ঠিক আছে, কিন্তু এই হাত পা কাঁপুনি কোনোভাবেই কি বেশি ইম্পর্টেন্স পাবে না। সো আপনাকে এটা করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আঞ্চলিকতার পাশাপাশি অবশ্যই আপনারা যেখানে আছেন সেখান থেকেই, এই যে একজন বলেছেন যে আমি রিপোর্টিং করব নাকি আমি প্রেজেন্টেশন করতে চাইবো, আপনি রিপোর্টিংটা যদি জানেন প্রেজেন্টেশন আপনার জন্য সহজ। আবার আপনি যদি প্রেজেন্টেশন জানেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে রিপোর্টিংটা একভাবে আপনার কোনোভাবে কাজ করবে। সো আপনি আসলে ফার্স্ট ডিসাইড করবেন যে আপনি রিপোর্টিং এ যেতে চান না প্রেজেন্টেশনে যেতে চান। আর পাবলিক স্পিকিং যেটা আপনাকে বলেছি, পাবলিক স্পিকিং আপনি যখন কথা বলবেন, বাংলাদেশে আমাদের অনেক পাবলিক স্পিকার আছে যারা পাবলিক স্পিকিং এই শব্দটাই উচ্চারণ করতে পারে না। ওকে, অনেকেই বলেন পাবলিক স্পিকিং, সো এই পাবলিক স্পিকিং হবে না। যেরকম আমাদের অনেকেই আছেন, যে আমি নিউজ পড়ার সময় কিছু শব্দ লিখে রাখলাম, যেরকম অনেকে পপ হতে প্রবলেম আছে, রাইট? পপ হতে, যেরকম অনেকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ বলতে পারে না, বলে হচ্ছে প্যাসিবাদ। যেরকম আজকে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী না, আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে অনেকে ফাহাদকে বলছে পাহাদ। সো এই পাহাদ, প্যাসিবাদ, এই উচ্চারণগুলা কেন হচ্ছে? এই উচ্চারণগুলা কিন্তু আঞ্চলিকতার কারণে হচ্ছে। সো প্রথম এই যেখানে আপনার পাবলিক স্পিকিং এ বা নিউজ প্রেজেন্টেশন বলেন বা অন্য কোনো প্রেজেন্টেশনে আপনাকে কোনোভাবেই কনসিডার করা যাবে না, সেটা হলো প্রথমত আপনার শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণের বিকল্প কোনোভাবেই মানে কনসিডার এখানে কোনোভাবে আসলে আপনি পাবেন না। আপনাকে প্রথমতই শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবেই হবে। তো আমি যে বিষয়টা আরো এমফাসাইজ দিয়ে বলি সেটা হলো যে আপনারা ক্যামেরা ভীতি অনেকের থাকে, যে আমার সামনে ক্যামেরা থাকলে আমি অনেক কথা পারি, অনেক কথা জানি, কিন্তু ক্যামেরা যখন আসে তখন আমি কথা বলতে পারি না। সো আপনারা যেটা করতে পারেন সেটা হলো, সবার কাছে স্মার্টফোন আছে। সো স্মার্টফোনটা কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হয়, ইউজ করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। সো স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা শুধুমাত্র যে আপনি সেলফি তোলার জন্য ব্যবহার করবেন তা কিন্তু না। আপনি ফ্রন্ট ক্যামেরাটা অন করে এটা রেখে আপনি প্রতিদিন এই ক্যামেরার প্র্যাকটিস করেন, যে ক্যামেরার সামনে আপনি যখন কথা বলেন তখন আপনার এক্সপ্রেশন কেমন হয়। আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলি, আমার খারাপ লাগা, ভালো লাগা, প্রত্যেকটা জিনিসই কোথায় প্রকাশ পায় বলেন তো? এই কপাল থেকে এই পর্যন্ত, এতটুকুর মধ্যেই। আপনার মুখ দেখলে অনেকে বলে দিতে পারে না, আপনার মা বা আপনার ভাই বলে দেয় তো, বা আপনার প্রিয়জন বলে দেয় খুব সহজেই যে আজ তোমার মন খারাপ, বা আজকে তোমার মেজাজটা বোধহয় খারাপ, বা আজকে এরকম মেজাজ খিটখিটে কেন। সো এই যে দেখেন আমি এখন কথা বলছি, এখানে আমার দুইটা কি ভাঁজ আছে, এই ভাঁজে সবসময় আমার বাসায় মনে করে এরকম থাকলে তখন মনে করে যে আমি কোনো বিষয় নিয়ে আসলে কি চিন্তিত। আবার এটা যখন নেই, আমি যখন হাসছি তখন কিন্তু এটা কোনোভাবেই কি প্রকাশিত হচ্ছে না। সো এইটা আরেকটা কি বলবো, মুড আমার মধ্যে আছে। সো প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রত্যেকটা ক্যারেক্টার আছে। তার মধ্যে দুঃখের ক্যারেক্টার আছে, হাসির ক্যারেক্টার আছে, এক্সাইটমেন্টের ক্যারেক্টার আছে, এবং মিক্সড ক্যারেক্টার আছে। সো আপনি আসলে এই ক্যারেক্টারটা কিভাবে প্লে করবেন সেইটা আপনাকে আবিষ্কার করতে হবে। যে আপনি কোনো স্যাড মুডে যদি কোনো স্টোরি আসলে কাউকে শোনান, তাহলে আপনি কিভাবে আপনার ভয়েসের টোনটা নেমে যাবে। আপনি যখন মনে করেন হঠাৎ করে এখন ফোন পেলেন যে আপনি লটারিতে 10 লক্ষ টাকা জিতে গেছেন, তো সেক্ষেত্রে এই 10 লক্ষ টাকা জিতে গেছেন, সেক্ষেত্রে আপনার এক্সাইটমেন্ট কিন্তু সেই লেভেলের একটা এক্সাইটমেন্ট কাজ করবে। বাট হঠাৎ করে যদি আবার আপনি দেখেন
যে আপনার বিকাশ থেকে 10,000 টাকা কেউ আপনার বিকাশ থেকে নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার টোনটা সেম থাকবে না। হ্যাঁ, সরি যে আমি স্টুডিওতে ছিলাম, আমাদের রাত 10টার যে নিউজটা হয় সেই নিউজটা এখন ওই স্টুডিওতে হবে, দ্যাটস ওয়াই আমি স্টুডিও থেকে আসলে বের হয়ে আপনাদের সাথে আবার যুক্ত হয়েছে। সো যে জিনিসটা বলছিলাম যে আপনারা যদি আসলে চান যে শুদ্ধভাবে কথা বলবেন বা পাবলিক স্পিকিং কথা বলবেন বা নিজের কোনো তথ্য বা কোনো ইনফরমেশন অন্য কাউকে আপনি জানাতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমতই যে কাজটা করতে হবে ইনফরমেশন জানতে হবে। প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস যদি কেউ করতে পারে, তো সেক্ষেত্রে এই পত্রিকা পড়ার অভ্যাস আপনি হয়তো বা ভাবতেই পারেন যে আমি আজকে যে পত্রিকা পড়লাম এই পত্রিকা পড়ে আসলে আমার কি লাভ হবে। সো আজকে আপনি পত্রিকা পড়ে যেই তথ্য জানবেন, এই তথ্যটাই আপনি আগামীকাল বা 1 বছর পরে বা 2 বছর পরে যে ইনফরমেশনটা আপনি আজকে জেনেছেন 7 অক্টোবর, যেরকম 7 অক্টোবর আজকে কিন্তু এই যে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু আজকে 2 বছর হয়েছে। সো এই যে আজকে 2025-এর 7 অক্টোবর, এখন এই 2 বছর আগে 23-এর 7 অক্টোবরে আপনার যেই ঘটনা ঘটেছিল, তাহলে সেটা কিন্তু আপনি ইনফরমেশন জানছেন এবং এই ইনফরমেশন কিন্তু 2 বছর আগের ইনফরমেশন আজকে আপনার জন্য খুবই মূল্যবান। এক্ষেত্রে আপনার প্রতিদিন যদি নিউজটা দেখেন বা আপনি যদি প্রতিদিন আসলে পত্রিকা পড়েন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই কাজগুলো কি হবে, সহজ হয়ে যাবে এবং এই সহজটা আপনি নিজেই করতে পারবেন। পত্রিকা আমরা তো অনেকেই আসলে বেসিক্যালি ভেবে থাকি যে আমরা পত্রিকা যখন পড়বো, পত্রিকা পড়ার মধ্যেও আমরা ম্যাক্সিমাম মানুষ যে কাজটা করি সেটা হলো পত্রিকা আমরা ছবি দেখে পড়ি। তো ছবিতে যদি পত্রিকাটা মানে ওই সংবাদের ছবিটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে ওইটা হয়তো বা আমরা 2-4 লাইন পড়ি। তো আপনার আসলে প্রতিদিন যেই বিষয়গুলো পড়তে হবে সেটা হলো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্পোর্টস। এই 3টা আইটেম আপনাকে এমফাসাইজ দিয়ে পড়তে হবে। আমরা কথা বলার সময় দেখবেন আমরা কি সবাই এমনভাবে কথা বলি যে প্রত্যেকটা শব্দেই খুব ইম্পর্টেন্স দিয়ে কথা বলছি আমি। দেখেন শব্দেই আমি উচ্চারণ করেছি, এই শব্দেই এই ই প্রত্যয়টা এটার সাথে আছে, এই শব্দেই বলার ক্ষেত্রে আমি এই বাক্যে এই শব্দেই শব্দটাকে কি করছে, বেশি এমফাসাইজ দিয়েছে। সো আমরা যখন কথা বলি, আমাদের প্রতিনিয়ত জীবনেও কথা বলি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শব্দই কি করি না, সমান গুরুত্ব সহকারে আমরা কি করি না, উচ্চারণ করি না। আমরা কি করি, কিছু শব্দ বেশি এমফাসাইজ দিই, যেটাকে বলা হচ্ছে সাবজেক্টকে আমরা এমফাসাইজ দিই। আজ সকালে 4 জন মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায়। এখন এই 4 জন মৃত্যুবরণ করেছে, এই 4 জন আমি এমফাসাইজ দিয়েছি। আবার সেকেন্ড যদি এরকম কোনো তথ্য আমার কাছে থাকতো যে এই মুহূর্তে সড়ক দুর্ঘটনায় বাস অ্যাক্সিডেন্টে ঢাকা শহরে 40 জন মারা গেছে, তো এই যে 40 জন মারা গেছে, এই 40 জনে আমি বেশি কি করছি, এই সাবজেক্ট অনুযায়ী এটাকে এমফাসাইজ দিচ্ছি। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? তারপরে আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে আমার তরফ থেকে, আমি মানে কয়েকটা বিষয় আপনাকে বলেছি, সেই জিনিসগুলো যদি আপনি মানতে পারেন যে আপনার ফার্স্ট অফ অল শুদ্ধ উচ্চারণে কথা বলা, আঞ্চলিকতা কাটিয়ে ফেলা এবং আমাদের কিছু বাচিকের প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো করা, সেটা একটু অ্যাড করে দিই। আমরা ছোটবেলায় অনেক খেলা খেলেছি, যেরকম দাঁড়িয়াবান্ধা খেলেছি, কুতকুত খেলেছি, তারপরে ছোটবেলায় আমরা আপনার মুখ দিয়ে বাইক চালিয়েছি। সো আমরা ছোটবেলায় যে এই যে খেলাগুলো খেলেছি, এই খেলাগুলোর মধ্যেই আমরা বাচিকের দুর্দান্ত কিছু প্র্যাকটিস করেছি, কিন্তু আমরা জানি না এগুলো আসলে আমার চোয়ালের জন্য, বাচিকের জন্য যে এত ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। সেই প্র্যাকটিসটা কিরকম, আমরা দমের প্র্যাকটিস করেছি না, সি এরকম দমের প্র্যাকটিস করেছি, এটা একটা দমের দুর্দান্ত প্র্যাকটিস। তারপরে যে কুতকুত 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 কুতকুত, এইটাও একটা দমের প্র্যাকটিস। তারপরে হচ্ছে বাইক চালিয়েছি মুখ দিয়ে, এটাও একটা দুর্দান্ত প্র্যাকটিস। সো এর পাশাপাশি কেউ যদি সারগাম করতে চান, সারেগামাপা, এইটা যদি কেউ নিয়মিত চর্চা করতে চান, তাহলে আপনার ভয়েসের মডুলেশন, ভয়েসের প্র্যাকটিস, এইগুলা আপনার আসলে তৈরি হয়ে যাবে। এবার আমি একটু প্রশ্ন নিতে চাই, প্রশ্ন নিয়ে আমরা আসলে একটু শেষের দিকে যাবো আর কি।
কারো যদি কোনো প্রশ্ন থাকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আনমিউট করে তাকে জিজ্ঞাসা করতে পারি। স্যার ইনফরমেশন কালেক্ট করার জন্য পত্রিকা পড়া এটা করব, নাকি ফেসবুক বা ইউটিউবে যে নিউজ হয় টিভিতে সেগুলা দেখব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আপনি পত্রিকা পড়বেন, ওকে, আর নিউজ আপনি দেখবেন। নিউজ আপনি দেখবেন, আর এই শব্দটার উচ্চারণ হচ্ছে নিউজ, এটার উচ্চারণ নিউজ না, নিউজ না, এটা নিউজ। তো আপনি নিউজে কাজ করতে চান কিন্তু নিউজ শব্দটা উচ্চারণ করতে পারবেন না, এটা খুবই দুঃখজনক। তো এই নিউজ অর্থটা আমরা অনেকে জানি না। NEWS এটার অর্থ অনেকেই জানেন না। কেউ জানেন NEWS এর মানে কি? নিউজ শব্দের Yes, sir. Yes, sir. অনেক। জি স্যার। থ্যাংক ইউ। N for north, E for east, W for west, S for south। এই নিউজ অর্থ হচ্ছে এটা। আর আমরা আরেকটা জিনিস আপনাকে বলি, আপনাকে অবশ্যই নিউজই হতে হবে। আপনি কোনোভাবেই যে কোনো তথ্য, সব ঘটনায়, আমরা বলে থাকি জার্নালিজমের ভাষায় যে সব ঘটনাই সংবাদ না, কিন্তু সব সাংবাদিক ঘটনা। বুঝতে পেরেছেন? সব ঘটনাই কি না সংবাদ না, কিন্তু সব সংবাদই একটা ঘটনা। এই যে পৃথিবীতে আপনাদের সাথে মনে করেন এখন তো অনেক এট এ টাইম অনেক কাজ চলছে না, এই 10টা বাজে ঠিক, এই 10টায় তো অনেক কাজ চলছে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের এখানে এই যে পৃথিবীতে এট এ টাইম অনেক ঘটনা ঘটছে, আমরা সব ঘটনায় কি গণমাধ্যমে জায়গা পাই, এবং গণমাধ্যমেও অনেক জিনিস জায়গা পায় যেটাকে আসলে নিউজ ধরা হয় না। সো এই সংবাদ যে কোন ঘটনাকে আপনি সংবাদ বলবেন, কোনটাকে বলবেন না, সেইটাও আপনাকে আসলে জানতে হবে। দেখবেন যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের এই চিত্রনায়িকা বা এই সেলিব্রিটির বাসার ফ্রিজে ঠান্ডা পানির বোতল পাওয়া গেছে, এটা নিয়েও নিউজ করে ফেলে। সো এইগুলো আসলে নিউজের টাইটেরিয়ায় পড়ে না, এটা এন্টারটেনমেন্টের টাইটেরিয়ায় পড়ে। সো আপনাকে ওইটাও জানতে হবে কোনটা নিউজ কোনটা নিউজ না। সো আপনি পত্রিকাও পড়বেন, পত্রিকা পড়লে যে আপনাকে একেবারে ফিজিক্যাল কপি, হার্ড কপি কিনে পড়তে হবে এটাও আমি বলছি না। আপনি বিভিন্ন পত্রিকার এখন অনলাইন ভার্সন আছে, ফেসবুক পেজ আছে, ওখানে যে তথ্যগুলো দেয় ওই তথ্যগুলো আপনি জানেন। ঠিক আছে, নেক্সট। কারো কোনো কোশ্চেন আছে? আই থিঙ্ক আমরা সেশনের শেষ পর্যায়ে একদম চলে আসছি। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে স্যারকে আমরা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারি, দেন আমরা স্যারের কিছু বক্তব্য শুনে, আলোচনা শুনে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে কাইন্ডলি আনমিউট করে আমাদের জানাবেন, স্যারকে জানাবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আফিয়া বলেন। স্যার পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে অথবা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে হঠাৎ যদি আমি ভুল করে ফেলি, তো তখন ওই পরিস্থিতিটা সামাল দেওয়ার উপায় কি? আচ্ছা, ভুল করাটাকে কি আপনি অপরাধ ভাবেন, এটাকে বলেন। না স্যার, এটা ভুল তো হতেই পারে, এটা আমার মানে উচ্চারণের ক্ষেত্রেও ভুল হতে পারে, তখন ওই সময়টা আমি কিভাবে সামাল দেব? সেটাই বলি, স্লিপ অফ টাং বলি আমরা, স্লিপ অফ টাং বা আমাদের ফাম্বলিং বলি আমরা। সো স্লিপ অফ টাং এবং ফাম্বলিং কিন্তু এই যে আমি আপনাদের সাথে কথা বলছি এই সময়ও কিন্তু হয়ে থাকে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট এইরকম যদি কখনো হয়ে থাকে, মনে করেন কেউ বলছে যে আজ তো 7 অক্টোবর না, কেউ বলল যে আজ 7 সেপ্টেম্বর, আপনি খুব সুন্দর করে দুঃখিত বলে আপনি বলে ফেলবেন যে দুঃখিত দর্শক, বা দুঃখিত আজকে 7 অক্টোবর না, আমি আসলে কথাটি বলছিলাম দুঃখিত আজ 7 সেপ্টেম্বর না, আমি বলছিলাম 7 অক্টোবরের কথা। তো এইভাবে করে আপনি খুব সুন্দরভাবে কি করবেন, ম্যানেজ করে নেবেন। আর দেখবেন যে দর্শক, আপনার যারা শ্রোতা আছে বা দর্শক আছে পাবলিক স্পিকিং এর, এই দর্শকরা আসলে কোন শ্রেণীর, এরা শিক্ষিত কিনা বা এরা মিক্সড কিনা, এদের এইজ কেমন, তাদের সাথে আসলে কোন টোনে কথা বললে আপনার এদেরকে কানেক্টেড রাখা যাবে, এই মাইন্ড গেমগুলো আপনার আসলে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে বাচ্চাদের স্কুলে যে তাদেরকে আসলে মনে করেন যে 5 এর নিচে, প্রাথমিকে বলি, প্রাথমিকের কোনো শিক্ষার্থী যদি আপনার স্পিকিং এর শ্রোতা হয়, তো সেক্ষেত্রে
ওর যে মাইন্ডসেট মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর ওকে যদি আপনি বলেন যে আজকে তোমাদের একটা মজার গল্প শোনাবো, এই মজার গল্পটা এর আগে তোমরা কখনোই কোনোদিন শোনো নাই, এরকম ভাবে যদি ওকে আপনি বলেন, সেক্ষেত্রে ও কিন্তু কি হবে, আপনার কথা শোনার জন্য অ্যাট্রাক্টেড ফিল করবে আর ভাববে একটু দাঁড়া আমি ওয়েট করি, আমি শুনবো। বাট আপনি যদি একেবারে মনে করেন যে আপনার কলেজের সব টিচার বসে আছে, আপনি ফার্স্টেই বললেন আজকে একটা মজার গল্প দিয়ে আপনাদের স্যার আমি কিন্তু শোনাবো, মজার একটা ধাঁধা শোনাবো যা কিন্তু শোনেন নাই, তো সেক্ষেত্রে কিন্তু কলেজের টিচাররা এই ট্রিটমেন্টে, এই ডায়লগ ট্রিটমেন্টে কখনোই কলেজের টিচাররা কি হবে না, অ্যাট্রাক্টেড হবে না। সো আপনি আপনাকে ঠিক করবেন যে আপনার শ্রোতা কারা, এই শ্রোতা কারা, এই শ্রোতাদের মাইন্ডসেট, এই শ্রোতাদের অবস্থান সব জেনে আপনি ওইভাবে করে আপনার প্রস্তুতি নেবেন, তাহলে আপনি যে ভুল করবেন, ভুল তো হতেই পারে, এই ভুলটা আপনি খুব সুন্দরভাবে কি করতে পারবেন, শুধরাতে পারবেন। আফিয়া, আই থিংক সো ইউ গট ইউর অ্যান্সার। ইয়েস স্যার, আই গট ইট। স্যার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ নিউজ প্রেজেন্টার বলেন বা পাবলিক স্পিকার, আমার কণ্ঠ কি সুন্দর হওয়া উচিত? আমরা একটু কাইন্ডলি অপেক্ষা করব। আই থিংক স্যার কোনো নেটওয়ার্ক ইস্যুস বা টেকনিক্যাল ইস্যুস এর কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। সরি, আসলে টেকনিক্যাল ইস্যু মানে নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, ভয়েস তো একটা ফ্যাক্ট, আপনার ভয়েস দিয়ে আপনার, আমরা যখন এই যে দেখেন এখন যদি আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা কিন্তু যাচ্ছে না, কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। সো আমি যে কথা বলছি, আমার এই যে যে অডিও আপনি শুনতে পাচ্ছেন, এই অডিওটাও কিন্তু আপনার মাঝখানে কি বলছে, আগ্রহের জায়গা তৈরি করছে যে আমি কথা বলবো, আপনি শুনছেন। আবার যখন আপনি আমাকে দেখছেন এবং শুনছেন, তখন দেখবেন দুইটা আবহ আপনার কাজ করছে, একটা ভিজুয়ালাইজেশন আর একটা কি অডিওলাইজেশন। সো এই অডিও এবং ভিডিও এই দুটার ক্ষেত্রে আপনার অবশ্যই মানে ভয়েসটা, অনেক সময় আমরা নিউজ পড়ি, সেক্ষেত্রে নিউজ প্রেজেন্টারকে কিন্তু দেখা যায় না, আমরা যখন উফ পড়ি। তো আপনার কাজ হলো আপনার ভয়েসটা নিয়ে অবশ্যই কাজ করা এবং ভয়েসের সৌন্দর্য, ভয়েসের চর্চা নিয়মিত করা। নেক্সট আমার আর একটা কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু স্যার আলাইকুম আমরা যদি স্যার। নিউজ, হ্যাঁ বলছিলেন কেউ কিছু একটা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু কোশ্চেন আছে যে আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি অনেক জানি বা কথা বলতে মোটামুটি ভালো পারি, কিন্তু যখন আমি স্টেজে যাচ্ছি যতটুকু আমার মধ্যে আছে আমি ততটুকু ডেলিভারি দিতে পারতেছি না। তো স্যার এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকতে পারে? ডেলিভারি দিতে পারছে না, এই কারণে আরেকজনের সাথে কথা বলতে হবে, কথা বলার চর্চা বাড়াতে হবে, আপনার ভয় ভীতি কাজ করে। ঠিক আছে, আপনি যখন আরো মানুষের সাথে কথা বলবেন, এখানে আপনি এই যে 39 জন এখন আছে, আপনি 39 জনকে চেনেন? আপনি না স্যার, সবাইকে চিনি না। চেনেন না, তাহলে এই যে দেখেন আপনি আপনার স্কুলে, আপনার ব্যাচের, আপনার ক্লাসে বা আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে সবাইকে আপনি চেনেন না। সো আপনার অপরিচিত লোকের সাথে কমিউনিকেশনসটা আপনার বাড়াতে হবে, অ্যাট লিস্ট হাই হ্যালো করে তার সাথে পরিচিতিমূলক ব্যাপারটা তৈরি করেন। হয়তো বা অনেকেই আপনারা ইউনিভার্সিটিতে পড়েন বা জব করেন, আপনার পাশের কলিগের সাথে আপনার কোনোদিন কথা হয় না, কেন কথা হয় না? তারপর আপনারও মনে হয় উনি হয়তো বা প্রথম কথা বলবে বা আমি কথা বলবো, কে আসলে প্রথম কথা বলবে, এই একটা কারণে অনেকের সাথে অনেকের কথা হয় না। সো আপনারা আগামীকাল সকাল থেকে অপরিচিত এরকম কারোর সাথে কথা বলা স্টার্ট করা, সেক্ষেত্রে দেখবেন আপনার অনেক কথা বলার জড়তা আসলে কেটে গেছে। আপনি যে স্টেজে যে অনেক কিছু আপনি ভুলে যাচ্ছেন, এইগুলা আপনি সবসময় অডিয়েন্সের দিকে আসলে আমরা কখনো বলি না যে আপনি কখনো অডিয়েন্সের চোখে চোখ রেখে কথা বলবেন না। যদি অডিয়েন্স আপনার পরিচিত হয় তাহলে আপনি করতে পারেন, বা আপনি খুব কনফিডেন্ট স্পিকার হলে অডিয়েন্সের চোখে চোখ রেখে কথা বলবেন। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আপনার যদি এই ভয় ভীতি থাকে শুরুর দিকে পাবলিক স্পিকিং এর, আপনি কখনোই অডিয়েন্সের চোখে চোখ রেখে কথা বলবেন। আপনি একেবারে অডিয়েন্সের মাথার উপর দিয়ে তাকিয়ে, একেবারে স্টেজের লাস্টে যে বসানা, লাস্টে যে দেয়ালটা থাকবে ওই দেয়ালের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন। জি স্যার, ধন্যবাদ।
থ্যাংক ইউ। ওকে, আই থিঙ্ক সো যে আমার যতটুকু আসলে এই সময়ের মধ্যে আসলে জানানোর কোনো শেষ নাই। আমি হয়তোবা সব জানাতে পারিনি, যতটুকু জানানোর চেষ্টা করেছি সেটা আপনার কোনো না কোনোভাবে আপনাকে উপকৃত করবে। আর আমরা ইলাবোরেটলি অনেক সময় নিয়ে হয়তোবা কোনো একদিন আমরা অফলাইনে আমরা একসাথে যুক্ত হব বা অনলাইনেও যুক্ত হব। সো আজকের মতো আমি একটু বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কিছু মডারেটর যিনি ছিলেন, আপনার কোনো কিছু বলা থাকলে আপনি বলে ক্লাসটা শেষ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।